এক শীতের সকালে উঠেই মনটা বড্ড পিকনিক পিকনিক করছিল। দিনটাও ছিল রবিবার। তারপর ভাবলাম অনেক দিন কিশোরীর সাথে দেখা হয়নি, আগে ওর বাড়ি যাই, তারপর না হয় কোথাও ঘুরে আসব। তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম কিশোরীর বাড়িতে। সেখানে গিয়ে শুনলাম সে নাকি কদিন ধরে কি সব স্বপ্ন দেখছে, তাই তার মন চাইছে একবার ঠাকুর মশাইয়ের বাড়িতে যাবে। তাই আমার বন্ধুর কথা রাখতেই সেখানে গেলাম। চারি ঘরের বাইরেই বসেছিল, আমাদের দেখে সামনে এগিয়ে এলো। আরে আপনারা, অনেকদিন পরে যে। আমি বললাম, বাবা আছেন? চারি বলল, আসলে বাবা একটু মন্দিরে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনারা ঘরে চলুন না। আমরা চারির আতিথেয়তায় ঘরে গিয়ে বসলাম। ও চায়ের কথা জিজ্ঞেস করলে বললাম, না আগে তোমার বাবা আসুক, তারপর একসঙ্গে বসেই খাবো, কি বলো কিশোরী? কিশোরী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পরেই তারানাথ ফুল প্রসাদ নিয়ে ঘরে প্রবেশ করলেন। ওনার কপালে লাল টিকা। আমাদের দেখেই খুশি হয়ে মাথায় ফুল ছুঁয়ে দিয়ে প্রসাদ দিয়ে বললেন, মায়ের মন্দিরে পুজো দিয়ে মনটা বড় শান্ত হলো বুঝলে। তা তোমরা এসেছো, খুব ভালো করেছো। চারিমা, একটু চা জল খাবার নিয়ে আয়। হ্যাঁ বাবা, এক্ষুনি আনছি। চারি সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেল। তারপর আমি বললাম, আজ একটা কারণে এসেছি ঠাকুর মশাই। কিশোরী কদিন ধরে নাকি কিছু স্বপ্ন দেখছে, যেগুলো। কিশোরী থামিয়ে দিয়ে বলল, আসলে ঠাকুরমশাই, অদ্ভুত সব খারাপ স্বপ্ন দেখছি জানেন। মনটা বড্ড অশান্ত হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে। কেন দেখছি বলুন তো এমন স্বপ্ন? আপনি যদি এর থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় বলে দেন, উপকৃত হই খুব। তারানাথ একটু হেসে বললেন, সব কিছুর যে কারণ থাকে না হে কিশোরী। অকারণেও অনেক সময় আমরা খারাপ স্বপ্ন দেখি, আবার অবচেতন মনে যেটা নিয়ে বেশি ভাবি সেটাও স্বপ্নে দেখি। তা যাই হোক, এর থেকে নিস্তার পেতে গেলে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে তোমায়। এই নাও মায়ের চরণের ফুল, এটা বালিশের তলায় রেখে কদিন ঘুমো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিশোরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ধন্যবাদ ঠাকুরমশাই, বড় নিশ্চিন্ত হলাম। আমি বললাম, আচ্ছা বেশ, তাহলে কিশোরীর সমস্যার তো সমাধান হলো। এবার এসেছি যখন একটা গল্প না শুনে কি যেতে পারি? কি বলো কিশোরী? কিশোরী সম্মতি জানিয়ে বলল, একদম। ঠিক তখনই চারি চা জলখাবার নিয়ে এসে বলল, বেশ, তবে খেতে খেতেই গল্প শুরু করো বাবা। তারানাথ বললেন, বেশ, তবে আজ এই শীতের রবিবারে এমনই এক শীতের সময় হওয়া ঘটনার কথাই বলছি। আমি তখন সিদ্ধি লাভ করেছি অনেক বছরই হয়েছে। সেবার বেশ ঠান্ডা পড়েছিল। একদিন রাতে খাবার খেয়ে চাদর মুড়ি দিয়ে বসে আছি, এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। ঠাকুর মশাই আছেন? একটু দরকার আছে। দরজা খুলতেই দেখি এক মাঝবয়সী ভদ্রলোক সামনে দাঁড়িয়ে। আমি বললাম, আপনাকে তো এই গাঁয়ে আগে দেখিনি। ভদ্রলোক বললেন, আগে আমার নাম পরাণ, আমি এই পাশের গাঁয়ে থাকি। ওই গ্রামের মোড়ল আমি। আসলে বড় বিপদে পড়ে এসেছি, আপনি হয়তো আমাদের উদ্ধার করতে পারবেন। বলুন কি বিপদ, আমি যথাসাধ্য চেষ্টা করব। বেশ কিছুদিন যাবৎ আমরা গাঁয়ের সকলে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হচ্ছি। আমাদের গাঁয়ের ঈশান কোণে একটা পুকুর আছে। প্রতি অমাবস্যার রাতে সেখানে পশু পাখিদের মৃতদেহ ভাসতে দেখা যাচ্ছে। গত 3 মাস ধরে এমন ঘটনার সাক্ষী হয়েছি আমরা গ্রামবাসীরা। গত পরশু গ্রামের এক রাখাল গিয়েছিল তার ছাগলগুলোকে ঘাস খাওয়াতে।
তাদের পুকুর পাড়ে চড়তে দিয়ে সে কাছে পিঠেই ঘোরাঘুরি করছিল। ফিরে এসে দেখে ছাগলগুলো মরে পুকুরের ধারে পড়ে আছে। আশ্চর্য বিষয় হলো সেই রাতটা ছিল অমাবস্যার রাত। বড্ড ভয় আছি ঠাকুর মশাই, ছেলে পুলে নিয়ে সংসার, কখন কি হয়, যদি ওদের কোনো বিপদ ঘটে, কিছু একটা করেন ঠাকুর মশাই। আচ্ছা, ঘটনাগুলো কি কেবল সূর্যাস্তের পরে এবং অমাবস্যার রাতেই হচ্ছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমরা যতটুকু বুঝেছি অমাবস্যার রাতেই এমন ঘটছে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়, তবে আগে আমাকে ওই জায়গাটা একবার দেখতে হবে। অমাবস্যা আসতে এখনো 6 দিন বাকি, তাও আমি কালকেই একবার গিয়ে দেখে আসব। বেশ, তাহলে কাল সকালে আমি আপনার জন্য পুকুর পাড়ে অপেক্ষা করব। পরের দিন সকালে সেই পুকুর পাড়ে উপস্থিত হলাম। ইতিমধ্যে পরাণ আমার জন্য সেই পুকুর পাড়ে অপেক্ষা করছিল। ধার বরাবর বেশ কিছুটা হাঁটলাম। ভারী মনোরম পরিবেশ, বেশ সুন্দর হাওয়া বইছে। আশেপাশে কয়েকটা গরু দেখলাম দিব্যি পুকুরের পাশে চড়ছে। খানিক অবাক হলাম, এমন সুন্দর পরিবেশ কিভাবে মৃত্যুর কারণ হতে পারে? পুকুরের জলে বেশ খানিকক্ষণ দৃষ্টি স্থির রাখতেই চোখে পড়ল পুকুরের ঠিক মাঝখানের জলটা ঘোলা, কিন্তু তেমন কিছু বুঝতে পারলাম না। পরাণ জিজ্ঞেস করল, কি বুঝলেন ঠাকুর মশাই? এ কি কোনো কালো ছায়া নেমে এলো আমাদের গ্রামে? আমি তো আর কোনো ভগবান নই পরাণ, যে একেবারেই সব জেনে যাব। তবে আমি যখন এসেই পড়েছি, এর নিশ্চয়ই কোনো একটা সমাধান বের করব। আপনাদের গ্রামকে বিপদমুক্ত করার দায়িত্ব এখন আমার। আজ তাহলে চলি, অমাবস্যার দিন আবার আসব। এই বলে তারানাথ সেখান থেকে চলে গেল। পুকুরের জলে কি ছিল, কেন আমার ওরকম অনুভূতি হলো, এই ভেবে ভেবেই কয়েকদিন রাতে আমার চোখে ঘুম এলো না। কেন এই নিরীহ পশুদের মৃত্যু হচ্ছে, কি বা দোষ করেছে তারা? তারপর অমাবস্যার রাতে 12টার সময় আবার পৌঁছে গেলাম পুকুর পাড়ে। একই শীতের সময়, উপর থেকে গা ছমছম পরিবেশ, আর হাড় কাঁপানো করে দেওয়া ঠান্ডা। পুকুরের মাঝ বরাবর তাকাতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম জল গোল গোল করে পাক খাচ্ছে, ঠিক যেন একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, এবং পুকুরের স্বচ্ছ জল ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করছে। এরপরেই দেখলাম চারপাশ থেকে এক ঝাঁক পাখি এসে ওই পুকুরের জলে ঝাঁপ দিল, আর তার সাথেই পাখিদের কোলাহল শুরু হলো। এটুকু বুঝতে পারছিলাম খুব কষ্ট হচ্ছিল ওদের, কিন্তু কেন? আমি আশ্চর্য হয়ে বিষয়টা বোঝার চেষ্টাই করছিলাম। এমন সময় কোথা থেকে একটা কুকুর এসেও ওই পুকুরে ঝাঁপ দিল, আর তারপরেই সে চিৎকার করে উঠল, যেন জলে ভয়ঙ্কর কিছু দেখলো মনে হলো, আর তারপরেই কাঁদতে লাগলো, যেন কিছুতে কষ্ট পাচ্ছে সে। আমি ওর সামনে গিয়ে ওকে ভালো করে দেখলাম, তবে যা চোখে পড়ল তা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। কুকুরটার চোখ যেন কেউ উপড়ে নিয়েছে মনে হলো। বুঝলাম যে সে আর দেখতে পাচ্ছে না, তাই কষ্টে চিৎকার করছে। তখনই মনে হলো, তাহলে কি ওই পাখিগুলোর চোখও? এমন ভাবতে ভাবতেই যেই জলের দিকে তাকিয়েছি, আমার চোখটাও যেন ঝাপসা হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলাম সব আবছা দেখাচ্ছে, তবে আস্তে আস্তে আবার সব পরিষ্কার দেখলাম। বিষয়টা আমাকে আরো ব্যাকুল করে তুলল। আমি আর কিছু না ভেবে ধ্যানে বসলাম পুকুরের উল্টো দিকে। আস্তে আস্তে গভীর থেকে গভীরতর ধ্যানে যখন
আচ্ছন্ন হয়ে পড়ছি, তখনই দিব্য দৃষ্টির জোরে আমার চোখের সামনে সবটা ভেসে উঠল। দেখলাম সেই রক্তবর্ণ লাল জলে ধীরে ধীরে আলোড়ন দেখা দিচ্ছে, আর মাঝখানের সেই ঘূর্ণাবর্ত থেকে এক পৈশাচিক মুখ ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। দুটো হাত বাড়িয়ে দিচ্ছে আমার গলা লক্ষ্য করে। ঘটনাটি হচ্ছে আজ থেকে প্রায় 100 বছর আগের। আপনাদের গ্রামে এক কাপালিকের অভিশাপ আছে। কাপালিককে তার সাধনা সম্পূর্ণ করার জন্য 101টি নরবলি দিতে হতো, এবং পুকুরের ধারটাই সে বেছে নিয়েছিল সাধনার জন্য। নীচ মার্গের সাধনা করছিল সে। সে ছিল অত্যন্ত হিংস্র প্রকৃতির, তবে বাধা হয়ে দাঁড়ালো আপনারই গ্রামের মানুষজন। সেই কাপালিক প্রত্যেক অমাবস্যায় একজন করে শিশুর নরবলি দিত, আর তার রক্ত অর্পণ করত সেই পুকুরেরই জলে। গ্রামবাসীরা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে সেই কাপালিককে পুড়িয়ে মারার চেষ্টা করে, এবং সেই কাপালিক গায়ে আগুন লাগা অবস্থায় সেই পুকুরে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করে। আমি তোদের ছাড়বো না। আমি আবার আসবো 100 বছর পরে। তোদের কাউকে আমি ছাড়বো না। আর সেই জন্যই তার আত্মাটা সেই পুকুরের মধ্যেই এখনো বাধা রয়েছে। সাথে অপূর্ণ অবস্থায় রয়েছে তার আরাধ্যা দেবীর পূজা। তাই কাপালিকের মৃত্যুর 100 বছর পরও তার আরাধ্যা দেবীর পূজা অসম্পূর্ণ থাকার জন্য সে আবারও ফিরে এসেছে। তাই সে নিরীহ পশু ও গ্রামের লোকেদের ক্ষতি করছে। এরপর থেকেই অমাবস্যার রাতে কোনো প্রাণী ওই পুকুরে জল খেতে বা পুকুরের ধারে গেলে যদি ওই জলে তার দৃষ্টি পড়ে, সে অন্ধ হয়ে যায়। আমিও এক মুহূর্তের জন্য ওই পুকুরের জলে তাকাতেই ঝাপসা দেখছিলাম, তবে আমার বিশেষ ক্ষমতা থাকায় কিছুক্ষণেই দৃষ্টি আবার পরিষ্কার হয়ে যায়। আর যেই মৃত্যুগুলো ঘটছে সেগুলো চোখে দেখতে না পেয়ে জলে পড়ে গিয়ে ডুবে যাওয়ার জন্যই হয়েছে। পরাণ হতাশ হয়ে বলল, কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কি ঠাকুর মশাই? আজ পশু পাখিরা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, কাল আমাদের ছেলে মেয়েগুলোও হতে পারে। এবার আপনি এই ঘোর বিপদ থেকে যেভাবেই হোক আমাদের গ্রামকে রক্ষা করেন ঠাকুর মশাই। এ পুকুরকে অভিশাপ মুক্ত করেন, আর আর আমার বিশ্বাস আপনিই পারবেন। আমি বললাম, তা আমাকে পারতেই হবে, তবে অত সহজ নয়। আমাকে কঠোর সাধনায় বসতে হবে। তাই করেন ঠাকুর মশাই, তবে আমাদের গ্রামকে সুস্থ আর নিরাপদ জীবনে ফিরায় দেন। সেই মতোই পরের অমাবস্যার রাত 12টার পর আমি মধু সুন্দরী দেবীর ধ্যানে বসলাম। এক মনে পুকুরের দিকে তাকিয়ে থাকলাম। দিব্য দৃষ্টি দিয়ে বিষয়টা দেখার চেষ্টা করলাম। একটা আগুনের মতো বলয় চোখে পড়ল, তারপরেই আবার চোখটা ঝাপসা হয়ে গেল। তারানাথ, বল, আমাকে স্মরণ করলি কেন? এ পুকুরকে সাপ মুক্ত করার পথ বলে দাও মা। পথের উপায় তো আমি বলতে পারি তারানাথ, কিন্তু সে পথ সহজলভ্য নয়। কাপালিকের আরাধ্যা ডাকিনী শক্তি খুবই শক্তিশালী। তোকে সেই শক্তিকে জাগ্রত করতে হবে। রাত 3টের পর গুলঞ্চ কালো মেঘ সর্পগন্ধার ডাল দিয়ে যজ্ঞ বেদী প্রস্তুত করে বিশুদ্ধ মদ আহুতি দিয়ে
এক চোখ বন্ধ রেখে মধ্যমা যজ্ঞের বেদিতে রেখে ডাকিনী শক্তিকে আহ্বান করবি। দেবী অদৃশ্য হতেই ঝুলি থেকে সমস্ত উপকরণ বার করে আমি যজ্ঞের বেদি প্রস্তুত করতে বসলাম। ওম ত্রিং ব্রিং চামুণ্ডায় স্বাহা। ওম ত্রিং ব্রিং চামুণ্ডায় স্বাহা। 203 বার আহুতি শেষ হতেই সমস্ত দিঘির জলে তোলপাড় শুরু হলো, আর তার থেকেই জলের কুণ্ডলী ধীরে ধীরে এক ডাকিনীর রূপ ধারণ করল। কে তুই? তোর অভিপ্রায় কখনো সফল হবে না। এই গ্রামের লোক আমার ভক্তকে হত্যা করেছে। তোর মতো দুষ্ট ডাকিনীর শক্তি সবটাই অশুভ, আর অশুভের বিনাশ অবশ্যম্ভাবী। মন্ত্র পড়ে কিছুটা সিঁদুর ছুঁড়ে দিলাম তার দিকে, কিন্তু না, তাতে কোনো কাজ হলো না। আমার গাত্রবন্ধন হওয়া সত্ত্বেও ডাকিনীর নখের আঁচড়ে ডান হাতের বেশ খানিকটা ছড়ে গেল। ওদিকে জলের উপর তখন অপর এক শক্তির আবির্ভাব ঘটেছে, সেই কাপালিকের আত্মার। ডাকিনীর মুখ থেকে ক্রমাগত আগুনের লেলিহান শিখা বেরিয়ে চলেছে। যন্ত্রণায় আমার হাত নাড়ানো দায় তখন। সেই কাপালিকের 2 হাত তখন আমার গলা উদ্দেশ্য করে এগিয়ে আসছে। প্রায় শেষ মুহূর্তে আমার ডান হাতের ছড়ে যাওয়া স্থান থেকে এক ফোঁটা রক্ত সেই যজ্ঞের আগুনে পড়তেই এক দিব্য আলোয় চারপাশ ভরে গেল। সেই আলোর থেকে ক্রমাগত শক্তি বেরিয়ে এসে একসময় ডাকিনী এবং সেই কাপালিককে পরাস্ত করল। সব শেষে চোখের সামনে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। পুকুরের সব জল এসে যজ্ঞের বেদিতে মিলিয়ে যাচ্ছে। একসময় গোটা পুকুরটা শুকিয়ে খালি মাঠ পড়ে রইল। তারানাথ, ঠিক বলেছিস, অশুভের বিনাশ নিশ্চিত। তোর মতো নিষ্ঠাবান সাধকের রক্ত আমাকে জাগ্রত করেছে। চিন্তা করিস না তারানাথ, আর কোনো বিপদ নেই। কে ছিলেন উনি? তা বলতে পারবো না কে সেই দেবী, তবে সব সময় মনে রেখো, সত্যের জয় সর্বত্র। অশুভর শেষ পরিণতি কখনোই মঙ্গলজনক হয় না। আমরা আর কিছু বললাম না। গল্প শুনতে শুনতে ততক্ষণে আমাদের খাওয়া হয়ে গেছে। হাত মুখ ধুয়ে আমি আর কিশোরী বিদায় নিতে চাইলাম, তবে চারি বলল, আজ তো ছুটি, তাহলে বিকেল অবধি থাকুন না, অসুবিধা কোথায়? আমি হেসে বললাম, চারিমা, ছুটির দিনে যে অন্য আরো কাজ থাকে। কিশোরী বলল, তা বলছে যখন চলো আর কিছুক্ষণ না হয় বসি, তারপর যাব। ঠাকুরমশাই হেসে বললেন, বসে যাও বসে যাও, তবে আর কিন্তু গল্প বলতে পারবো না ভায়া। এবার আমি একটু ধ্যানে বসবো, তোমরা চারির সঙ্গে গল্প করো। আমরা চারির কথা রাখতে কিছুক্ষণ বসে তারপর বিদায় নিলাম। তবে যেতে যেতে আমি ঠাকুরমশাইকে বলে এলাম, ঠাকুরমশাই, খুব তাড়াতাড়ি আসছি পরের গল্প শুনতে, আর এরপর রাতে আসবো। সেদিন কিন্তু একটা আস্ত ভূতের গল্প শুনবো বলে দিলাম। ঠাকুরমশাই হো হো করে হেসে উঠলেন। আমরাও খুশি মনে বিদায় নিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।